আসসালামু আলাইকুম। পড়ছি গল্প মির্জাপির। লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব 10। দুপুরের রোদ চেতেছে। জোহরের নামাজ শেষে সবাই বাড়ির পথে ফিরছিল। আহির সোজা নামাজ থেকে দোকানে চলে গেছে। অন্তিম খানিকটা পরে আসবে। দোকানের তালা খুলে ভেতরে গিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করলো ও। ইতিমধ্যে নয়ন মিয়াও হাজির। বড়বাজারের মাথায় বিশাল মুদির দোকানটা মির্জাদের। চকচক করে বোর্ডে খচিত নাম, মির্জা স্টোর। দোকানে বসে লাল ফিতেগুলোর দিকে তাকিয়ে একবার বিন্তির কথা মনে পড়ল আহিরের। কাকতালীয়ভাবে তখনই বিন্তি এসেছে দোকানে। আহির তখনও বয়ামের দিকে তাকিয়ে। বিন্তি প্রথমে একবার ওর দিকে তাকিয়ে দেখল। দুপুরের রোদে ক্লান্ত হয়ে ভ্যাপসা মাটির গরম ভাব উঠছে মনে হচ্ছে। বাড়ি থেকে এই পর্যন্ত আসতে বিন্তির মাথাটা ঘুরে গেছে। হাতের দুই আঙ্গুলে চুটকি মেরে বিন্তি পড়ল, অয় আহিররা, এত গভীর করে কি এর কথা চিন্তা করস? আহিরের ঘোর কাটলে বিন্তিকে দেখে পুলকিত নয়নে তাকিয়ে বলল, বিন্তি তুই এইখানে আইসুস কেনলো? ও, বুঝছি, মনের একখান টান আছে না, ভালোবাসার একখান পাওয়ার আছে না। চুপ করতেছে না? এমনি রোদের তাপে চান্দি চাইতে গেছে, চোখে ধুধু দেখা যাইতাছে। ক্লান্ত গলায় বলল বিন্তি। আহির হুড়পাড় করে একটা টুল এগিয়ে দিয়ে বসতে বলল ওকে। এক গ্লাস পানিও এগিয়ে দিল। ততক্ষণে অন্তিম চলে এসেছে। দোকানের পেছনে দাঁড়িয়ে ওর খামারের সহযোগী এবং সব কাজের বাম হাত কালু মিয়াকে বকাবকি করছে ছাগলগুলো রোদে ছেড়ে রাখার অপরাধে। একপাল ছাগলের মধ্যে ওই ছোট্ট দোনা আর মোনাকে সে একটু বেশি ভালোবাসে। অন্তিমের আওয়াজ শুনে বিন্তি বলল, অয় আহিররা, আমার এই দোকানের লাল রঙা সুতলি দে, তাড়াতাড়ি কর, পীর ভাই আয় পড়ব। এমনে কইতাছোস জানি তুই পিরিত করতে এসে ধরা খায়া যাবি। নয়ন মিয়াও তোরে দেখলো। বোকা স্যারা, তোর ভাই জ্ঞানী মানুষ, আমার ডর করে, তাড়াতাড়ি দে। আহির বিন্তির হাতের কাপড়ের টুকরো নিয়ে এক সুতার কাঠি বের করে বিন্তির হাতে দিল, সঙ্গে লাল দুটো ফিতেও। বিন্তি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে বলল, আমার কাছে মনে হয় তোর লম্বা রেশম কেশে বেনিতে লাল ফিতা খুব সুন্দর মানাইব, নিয়ে যা। ফিতার পয়সা আনি নাই, অহন নিমু না। উপহারের বদলে কেউ টাকা পয়সা দেয় নেয় না, আমি তোরে এটা উপহার দিলাম, যা। বিন্তি অন্তিমের আগমন টের পেয়ে আর কথা বাড়ালো না। এর আগেও আহিরের দেয়া উপহার না নেয়াতে রাতের বেলা আহির ওদের বাড়িতে গিয়েছিল। একটুর জন্য বেঁচে গেছে, তাই আর ঝামেলা করলো না। অন্তিম এসে দেখলো বিন্তি যাচ্ছে। আহিরের দিকে তাকিয়ে মুচকি হাসতেই আহির বলল, আচ্ছা ভাই, আমার না একখান কথা মাথায় আইছে না, গ্রামের যতটি মানুষ হেয়ারা তোমার এত ডরাই কেন? হেয়া তো তুই জানোসই, আমি যে ভবিষ্যতের মির্জাপির, দেখোস নাই আব্বার এক একটা কথা মানছে কত মন দিয়া শুনে। আহির মাথা নাড়ালো। সে নিজেও মোটামুটি ধার্মিক, তবে মনে মনে ভীষণ সুক্রিয়া করে যে তাকে মির্জাপির হতে হবে না। তৎকালীন সময়ে চঙ্গাপাড়া গ্রামের গোড়া মুসলিম হলো মির্জা বংশ। বিগত কয়েক প্রজন্ম ধরে তারা এলাকার মুসলিম ধর্মের মাথা হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। আহির দেখেছে বহু মানুষকে চরম ভোগায় তার বাপ, জীবন পর্যন্ত দিতে হয় তার কথায়। বিশেষ করে নারীরা তার কোপানলে পড়ে বেশি। এগুলো অবশ্য তার দাদার শিক্ষা। তার দাদাকে আবার দাদার বাপ সেই শিক্ষা দিয়েছিল। এভাবেই ঠিক কতটা আগে থেকে তাদের এই পারিবারিক ব্যবসা চলে জানা নেই। আগের কয়েকজন সুফি সাধক ছিলেন, তবে এখনকারগুলো ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। কিভাবে? আহির, অনু এবং অন্তিম যখন অনেক ছোট, তখন থেকে ওরা খেয়াল করে গ্রামের সব পাড়া মিলিয়ে মাত্র দুটো বড় মুদির দোকান, দুটোই মির্জা আব্বাসের। মির্জা আব্বাসের নিয়ম অনুযায়ী অন্য কেউ গ্রামে মুদি দোকান দিতে পারবে না, আর দিলেও মির্জাপীর আব্বাসের অনুমতি নিতে হবে। দোকানের মালপত্র মির্জা স্টল থেকেই সরবরাহ করতে হবে। তাছাড়া প্রতি বছরই একটা সমাবেশে তাদের পরিচয় দেওয়া হয় বেশ সুন্দর করে। পীর অর্থাৎ পথ প্রদর্শক, ইসলামের ধর্মীয় বিষয়াদি আলোচনাকারী, পথ ভ্রষ্টকে পথ দেখানো, দিনের পথে ফিরিয়ে আনা ইত্যাদি হয় একজন পীরের বৈশিষ্ট্য। মির্জাপীর অর্থাৎ অভিজাত বংশীয় পথ প্রদর্শক বা গুরু, যিনি পয়দায়েশী মির্জা বংশের একজন পীর বা গুরু। চঙ্গাপাড়া গ্রামের পীর যেমন মির্জাপীর, পাশের জেলার আনাজি গ্রামেও তেমন তার দাপটে বিরাজিত আছে। আরও কতজন আছে এটা ঠিক গণনা করা নেই। পীরদের কাজ হলো পথ প্রদর্শন করা, কিন্তু মির্জাপীর আব্বাসের কাজ পথ ভোলানো। শুধু কালেমা জানলেই মুসলমান হওয়া যায় না। এলাকার মানুষের অন্তরে অন্তর্বিশ্বাস আর ধার্মিক দুর্বলতাকে কাজে লাগিয়ে আব্বাস সাহেব এই ব্যবসা করেছেন, আর এলাকার মানুষ প্রাণ ঢেলে তাকে বিশ্বাস করে, এমনকি নাসিরুদ্দিন পাটোয়ারিও। সেই জন্যই তো নিজের আদরের দুলালিকে তার বৌমা বানিয়ে নিজের ধন্য মনে করেন। আহির ভাবে, মানুষ কি আজীবন এমন বোকাই থেকে যাবে, নাকি সত্যি আব্বা, ভাই, দাদা এদের মধ্যে আলাদা রুহানি শক্তি আছে?
ততক্ষণে একটা ছেঁড়া জামা পরা লোক এসেছে, সম্ভবত ভিক্ষুক। আহির নিজের চিন্তায় নিমগ্ন দেখে অন্তিম বলল, কিলো সারা, কামবাদ দিয়া মন কনে। আহির কাস্টমারকে তার জিনিস বুঝিয়ে দিতেই গরিব কাস্টমারটা জানালো, আব্বারে, আমার কাছে 5 পয়সা কম আছে। নয়ন মিয়া তেতে উঠে বলল, ওই শালা, টাকা কমতে এত জিনিস নিসাও কেন মিয়া? আধা কেজি চাইলের দাম 5 পয়সা, চাল থইয়া বাকিগুলান লও। বাড়িতে অভুক্ত সেরাসেরি আছে বাপ, ভিক্ষা কইরা আর জমাইতে পারি নাই, হেরা কালকেতে ভাত পায় নাই। অসহায় কণ্ঠে বলল ভিক্ষুক। নয়ন মিয়া তেতে বলল, আহা হা হা, কি একখান জ্বালা, কামাই করো না তো পয়দা দিছিলা কেন? তোমার তো মাগনা দিয়ে পারুম না, বীর সাহেব ঘাড়াইব। দাও তো চাইলের থলাটা দাও। অন্তিম কিছু বলার আগেই আহির ধমকে উঠল, এই নন মিয়া, কি করো? রাখো কইলাম, কি অদ্ভুত, দেখি চাচা থলেটা আমারে দেন। বলে ভিক্ষুকের হাত থেকে চালের থলেটা নিল আহির। অন্তিম চুপচাপ তাকিয়ে রইল। থলের মধ্যে আরো 2 মুঠি আন্দাজি পরিমাণ চাল তুলে থলে এগিয়ে দিল। বলল, চাচা, আপনার টাকা দেওয়ান লাগবো না, পোলাপান লইয়া 2 মুঠ খাইয়েন, আপনি আমগুলাইগা দোয়া করেন, এতেই চলবো। আহিরের দেওয়ার সম্মানে গরমে কাহিল হওয়া বৃদ্ধের অন্তর শীতল হলো। রুক্ষ গলায় সে বলল, তোমার মতো সন্তানের পিতামাতা ধন্য বাপ। ও বাপ, তোমার মাথাখানি একটু আগায় দাও। আহির খুশি খুশি তার মাথাটা নুইয়ে দিল। বুড়ো নিজের জামাতেই হাত মুছে আহিরের মাথায় হাত রেখে বলল, হে মাওলা, রহিম রহমান, এই দয়ালু মানুষটারে তুই সুখ সমৃদ্ধি ভরাই দিস, গরিবের দোয়া রাখিস খোদা। বলেই বুড়ো হাত সরিয়ে নিল। দোয়ার বাণী করতে করতে লাঠি ঠকঠকিয়ে চলে গেল। আহিরের মনে হলো, এই যে বুড়োটা কত সুন্দর মন থেকে দোয়া করে দিল, এটার মতো সুন্দর কি আব্বার কাজ হইতে পারতো না? মাঝে মাঝে মনে হয় এসব কিছু ছেড়ে চলে যেতে, কিন্তু আব্বাই তো শিখিয়েছে, কিছু কিছু ব্যাপারে সবার পছন্দ একরকম হয় না, তাই মানিয়ে নিতে হয়। অন্তিম কাঠের পাটাতনে বসে হিসাব করছে, এদিকে তেমন নজর দিল না ও। ও জানে নিজের ভাইকে, ছোট থেকে একটু দয়ালু ও পরোপকারী হৃদয়ের অধিকারী। এর আগেও নিঃস্বার্থভাবে দান করে আব্বাস সাহেবের কাছে চরম কথা শুনেছে। দোকানের এলোমেলো বস্তাগুলো গোছানোর সময় আহির অন্তিমকে জিজ্ঞেস করলো, ভাইজান, তুমি কেন মির্জাপির, আমি কেন না? আব্বাই কেন মির্জাপির, চাচাই কেন না? কারণ আমরা বড় পুত্র, আমগো পড়াশোনা বেশি, ধার্মিক জ্ঞান বেশি। তোরা যেমন সাইরা রাখছে, আমার ক্ষেত্রে তেমনটা না। আমারে 4 বছর বয়সেই হাতে হাদিস, কুরআন, তাসবিহ, জায়নামাজ ধরাই দিছে। জিগাইলে তো একটা দোয়াও পারবি না, অথচ ওইখানে আমারে পুরা কুরআন শরীফ মুখস্থ করতে হয়েছে। আমিও তো বাচ্চা ছিলাম, আমার থরি শখ ছিল এসব নেতাফেতা হওয়ার। অন্তিমের কথায় মাথা নাড়ল আহির। ও জানে বড় ভাই তার জায়গায় খুশি নয়, তাকেও চাপে পড়ে এসব করতে হয়েছে। বাবাকে ভালোবাসে, এটাই তার পিছুটান। আহির ভাবে, সে অন্তিমের জায়গায় থাকলে নিশ্চিত আব্বাকে ছেড়ে চলে যেত। অন্তিম বেরিয়ে গেলে যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। কর্মচারীরা খেয়ে কাজ নাই, আহির বসে থাকলে ওরাও বসে থাকে। তখনই সেখানে কালু মিয়া হাঁপাতে হাঁপাতে এসে বলল, আহির ভাই, আজকে আবার শলা বইছে পুপাড়ার ঝন্টু মিয়ার সেরিডা নিয়া। শলা অর্থ বিচার বা পরামর্শের সভা। আহির হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, জন্তুর বেটি ময়নামতি, হেয়ের তো বিয়া কাইলকা, চল তো দেহি। নয়ন মিয়া এবং রহিমকে দোকানে রেখে আহির গামছা ঘাড়ে করে কালুর সঙ্গে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। তাদের বাড়ির সুবিশাল উঠানেই মূলত বিচার কার্য হয়ে থাকে। গ্রামের মানুষ পীরের সান্নিধ্যে থাকা ওই এলাকাটাতেও চরম ভক্তি করে। পারলে সেই উঠোনের মাটি তুলে খেয়ে নেয়। বংশীয় আলেম ওলামাদের বাড়ির মাটি কম পবিত্র হওয়ার কথা না। পর্ব 11। বাগান থেকে ভেতরে যেতে ইচ্ছে হচ্ছে না। এত সুন্দর গাছের ডালে বাঁধা দোলনাটা, সামনে কাজল জলার পুকুর, পাশে আবার কুড়েঘর। আকাশের পাখিগুলো কিচিরমিচির ডাকে সাড়া ফেলেছে পুরো পাড়ায়। অন্তিমের নিজ হাতে গড়া এই রূপকথার রাজ্য। কুড়িঘরের ভেতরে যায়নি ইমা, ভয়েও বলা যায়। একা একা ফাঁকা কামরায় যাওয়া উচিত না। তাছাড়া অন্তিমের ব্যক্তিগত কিছুও থাকতে পারে। অন্তিমের পুকুরের পাড়ে একটা কলা গাছের ভেলা ভেড়ানো। শহরে বড় হলেও ইমা শেকড় থেকে গ্রামের মেয়ে, সে চেনে এসব বিষয়বস্তুকে। এই যেমন সামনের ওটাকে ভেলা বলে। অন্তিমকে বলে একবার ভেলায় চড়ার ব্যবস্থা করতে হবে। অন্তিমের পুকুরটা পাটোয়ারিদের মতো বিশাল নদী সম নয়, পরিমাপের মধ্যে মাঝারি একটি পুকুর। মাছ চাষ করে সে ওখানে, সেই জন্যই মনে হয় পুকুরে কাউকে নামতে দেয় না সহজে। এসব ভাবতে ভাবতেই রিনার আগমন হলো। রিনাকে দেখে সৌজন্যমূলক হাসি হাসল ইমা। রিনা ওর হাবভাব দেখে বুঝল পুরোটা আকর্ষণ কলা গাছের ভেলার দিকে। ইমা সরে গিয়ে নিজের চৌকির উপর বসল। রিনা এগিয়ে গিয়ে পাশে বসে বলল,
কইতাছি যে ভেলায় চড়বা, অনেক মজা, ভেলাই করে মাছ ধরুম, যাবা? ইমা বুদ্ধিমতী মেয়ে সরল গলায় বলল, না গো, সরি, উনি বকবেন। আরে কিছু কইতো না, চলো। ইমা মাথা নেড়ে না জানালো। তখন ন্যাড়া এলো দৌড়াতে দৌড়াতে। দিদিমণি, বাইরে বিচার বইছে। কি এর বিচারের ন্যাড়া? ঝন্টু কাকা আছে না, হেয়ার সেরির। হেয়ার তো বিয়া আসিল, হেই সেরির বিচার কিসের রে? ন্যাড়া পাকা কণ্ঠে আওড়ালো। আমি কি কলজার মধ্যে হান্দাই দেখমু? চলো, বুড়ি দুইটারেই কইছে ঘরে যাইতে। ন্যাড়া পিছু পিছু ছুটল দুজনেই। আর যাই হোক, আহ্লাদে আটখানা করে রাখা দাদের কথা ফেলে না ইমা। দাদি তাদেরকে ভেতরে আসতে বলে বললেন, আজকালকার সেরিরাও না কিসের এত রস কেটাই জানে, মা বুধ জানে কিসের মরণ পীড়িত করে। ইমা গিয়ে দাদির পাশে বসলো। আহিতুক প্রশ্ন করল না। 5 গ্রামের মাথা হিসেবে মির্জাপীর ঠিক কেমন অপরাধের কেমন বিচার করেন, এটাই দেখার বিষয়। মির্জা আব্বাস সবার সামনে একটা কাঠের কেদারায় গা এলিয়ে বসলেন। কও দেখি কেউ একজন, ঝন্টুর বেটি ময়নামতি কি সমস্যা করছে? মদন নামে লোকটা উঠে দাঁড়ালো। পুরো ঘটনাটা খুলে বলল, যার সারমর্ম এই। ময়নার বিয়ে ঠিক হয়েছে তারেকের সঙ্গে। বিগত রাতে তারেকের সঙ্গে দেখা করার নাম করে বাড়ির বাইরে বেরিয়েছিল। কোথায় গিয়েছে জিজ্ঞেস করে বলেছে বান্ধবী ললিতার বাড়িতে। গ্রামের কিছুজন জানতো ললিতার ভাই লাবিবের সঙ্গে ময়নার প্রেম টেমের ঘটনা ছিল, কিন্তু ময়না বলছে সে ললিতার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ললিতা এই মুহূর্তে গ্রামে নাই। আর তারেকের ভাই বারেক বলছে ময়নাকে সে লাবিবের সঙ্গে দেখেছে কাল রাতে। লাবিব বলেছে একলা ছেড়ি মানুষ, তাই বাড়ি পর্যন্ত আগায় দিছি। কিন্তু সবার মত ময়না বিয়েতে রাজি না, তাই সে লাবিবের সঙ্গে রাত কাটাতে গিয়েছিল। তারেক ময়নাকে জবরদস্তি বিয়ে করতে চেয়েছে সেই প্রতিশোধ নিতে। মদন চুপ করার সঙ্গেই অন্তিম কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, ময়নামতি সত্যি না মিথ্যা? ময়না কোনো জবাব না দেয়ায় অন্তিম আবারও বলল, কিলো সেরি, কথা কস না কেন? ময়না অন্তিমের দিকে মুখ করে চোখ নামিয়ে বলল, বিশ্বাস করেন মির্জা ভাই, আমি সত্যি হেই সেরির কাছে গেছিলাম। বিকালের দিকে সেরিরে বিয়ার আংটি দেখাইতে যাইয়া ভুল কইরা আংটিটা ওর হাতেই থাকিয়া গেছে। আব্বাই জানলে মারবো, আর পাশেই বাড়ি দেখে আমি একলাই গেছিলাম। রাত হয়েছে জন্য লাবিব ভাই আমারে ফেরত রাখতে আইছিল। বারেক লাফিয়ে উঠে বলল, সেরিয়ে মিশা কথা কয়, আমি নিজ চোখে দেখছি হেরা হাত ধরে একবারে হাইসা হাইসা কথা কইতাছিল। তাছাড়া আর বাপের জিগান, হের মাইয়া যে দোষী, বিয়ে ভাঙার লাগিয়া বাপের পায়ে ধরছিল। অন্তিমকে চুপ থাকতে ইশারা দিয়ে আব্বাস বললেন, কিলো সেরি, সত্যি নাকি? কি জন্টু মিয়া, এ সেরি কি সত্যি তোমার লাগে কাজ্জা করছিল? কালো 2 হাঁটুর মধ্যে লুঙ্গি কুজে বলল, সত্য কথা কইবি একবারে, পীর সাহেব গো, মিছা কথা কইলে কিন্তু গোষ্ঠী ধইরা ধ্বংস হয়ে যাবিগা। ঝন্টু মিয়া গলার লাল গামছাটাতে রোদে তাতা কপালের ঘাম মুছে লম্বা ভূমিকা করে বললেন, গরিব মানুষ, সাহেব সেরিডারে ভালো জায়গায় বিয়ে দিবার চাইছি। প্রেমের ঘটনা না সাহেব, সেরিডা খালি হারে পছন্দ করত, তাই বিয়ে করতে রাজি হয়েছিল না দেখে একটু আর কি। ঝন্টু মিয়ার আমতা আমতা করে বলা কথার মধ্যে বাধা দিয়ে আব্বাস সাহেব বললেন, তার মানে পায়ে যে ধরছে হেইয়া সত্য? জি। ঝন্টু মিয়ার নরম জবাব। আব্বাস সাহেব লম্বা করে একটা শ্বাস ছেড়ে গ্রামের মানুষদের উদ্দেশ্যে বললেন, আপনাকে সবার মত বিমত বিবেচনায় আমি সিদ্ধান্ত নিলাম সেরিরে সাজা দেয়ার। আর নইলে ঝন্টু মিয়া, তুমি মসজিদে 500 টাকা ক্ষমা চাইয়া জমা দাও। আমার বিবেচনার দিকে চিন্তা কইরা কইতাছি, গরিব মানুষ, তুমি না হয় 5 মণ চাইল দান দিও। ঝন্টু মিয়া আতকে উঠল, কারণ তার মতো দিনমজুরের পক্ষে 5 মণ চাল জোগাড় করতে বছরখানিক সময় চলে যাবে। অন্তিম আব্বাসের কানে কানে বলল, আব্বা, হেয়া তো গরিব মানুষ, এতগুলো জিনিস বেশি চাপ হয়ে যাইব। তুই চুপ থাক, এইটাই নীতি। তুই খালি চুপচাপ খাড়ায়া দেখবি আর শিখবি। এখনো ছোট তুই, দেখ আর শেখ। অন্তিম চুপ করে বসে রইল। আহির কিছু বলতেই যাবে, কালো ওর হাত ধরে মানা করলো। বিরোধ করতে গেলে চাচার রেগে আপনারে সাজা দিবে এসব বলে পর্দার আড়ালে বসে ইমা দাদিকে বলল, দাদি, এমনটা কিসের নিয়ম? মেয়েটা তো তেমন আহামরি কোনো অপরাধ করছে বলে মনে হচ্ছে না। দাদি পান চিবুতে চিবুতে বললেন, অপরাধ করে নাই মানে? গ্রামের মাইয়া ঘরে বইয়া কাম কাজ করার বদলে আবার কি এর এত করি, আবার না গরো জুটাইছে। ঠিকই আছে, কিসের চাইল টাইল, খোদাই কি খাইবো অমন খারাপ মায়ের বাপের ধান? বাপের কি দোষ, শরীরে চাচা দিতে ক। ইমা হাঁ করে দাদির কথা শুনল। এটা কোনো অপরাধের কাতারে পড়ে? মেয়েটা তো ঠিকই বলেছে, আংটি নেই,
যার জন্য তাকে বকা খেতে হতো। তাই সে তার আংটিটা ফিরিয়ে আনতে গেছে। আর ছেলেটারও বা দোষ কোথায়? সেও তো একদম উচিত কাজটা করেছে। যুবতী মেয়ে, সেজন্য সে এগিয়ে দিয়েছে। এতে এত নেগেটিভিটির কিছু দেখতে পায়নি ইমা। চারিদিকে নিস্তব্ধতা। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে কি শাস্তি দেওয়া হবে মেয়েটাকে। অন্তিম কিছু বলতে গিয়েও বলল না। ভরা সমাজে বাপের মুখে অপমান হতে হতে সে বিরক্ত। তাছাড়া ময়নামতি মেয়েটার উপরে আব্বাসের মোটেও করুণার দৃষ্টি নেই। মেয়েটার সঙ্গে নিজের ভাইয়ের ছেলের বিয়ে ঠিক করেছিলেন তিনি। মেয়েটাও ঘাটতারা, বিয়েতে রাজি হয়নি। সেই থেকে তাকে দোষী মেয়েদের দলে রেখেছেন মির্জা আব্বাস। অনেক ভেবেচিন্তে তিনি বললেন, সেরির তো চরিত্রে দাগ আছে, আল্লাহর কাছে ভীষণ ক্ষমা চাইতে হইব। শোনো, তুমি কাল নফল সেহরি কইরা তখন থেকে ঠিক 24 ঘন্টা মসজিদের একটু সামনের ময়দানে নির্বাসনে থাকবা। এক বিন্দু পানীয় গ্রহণ করতে পারবা না। পরের দিন ঠিক ভোরের আজানের সময় তোমার রোজা ভাঙবে এবং তোমার শাস্তি শেষ হইব। সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করতে লাগলো। অজান্তেই ঝন্টু মিয়ার শ্রান্ত চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নিজের মেয়েটাকে বিশ্বাস করেন তিনি, কিন্তু মহামান্য মির্জাপীরের কথা না শোনা করে বাকি সন্তানদের উপর গজব আনতে চান না। আহির জনসম্মুখেই বলে বসল, সে কি, না খায় থাকলো মানলাম, কিন্তু ওই ময়দানে তো একটা গাছও নাই। রইদে পুইরা সেরে তো মরবো। অন্তিম কিছু বলল না, আহিরকে মানাও করল না। সামান্য কারণে মেয়েটার উপরে এত নিষ্ঠুর হওয়ার কোনো যুক্তিই নাই। কিন্তু মুখ ফুটে কিচ্ছুটি বলল না। আব্বাস সাহেব ধমক দিয়ে ছেলেকে চুপ করিয়ে দিলেন। সবাইকে বললেন, সভা সমাপ্ত, সবাই বাড়ি যাও। কাল সকালে সবাই আবার মসজিদ ময়দানে উপস্থিত হইও। সভা ভেঙে গেল। সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঝন্টু মিয়াও ময়নাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। ভেতরে বসা ইমা দাদিকে বলল, সে কি কথা দাদি, বাচ্চা মেয়েটাকে এভাবে অত্যাচার? ওর তো শারীরিক সমস্যা হতে পারে। এমনিতেও কিছুদিন যাবৎ রোদের তাপদাহ প্রচণ্ড, এই তাপও সইবে কি করে? রিনা বলল, তুমি যতই হও মির্জাবাড়ির বউ, ফুপার ওপর কারো কথা কওয়ানোর অনুমতি নাই, স্বয়ং তোমার পতি পরমেশ্বরেরও না। ইমা মন ভর্তি বিরক্তি নিয়ে বাইরে গেল। অন্তিম পরনের জামা বদলে বাগানের দিকে যাচ্ছে দেখে সেও পেছন পেছন বাগানেই গেল। কালু মিয়াকে দেখে ডাকলো তাকে। কালু মিয়া সম্মানের সহিত জবাব করলে ইমা জিজ্ঞেস করল, আচ্ছা, মেয়েটাকে সত্যি অত রোদে দাঁড় করিয়ে রাখবে? কিন্তু কেন? মাপ চাই সাহেবা, মির্জাপীরের পিছে কথা কইয়া গজব শুইতে পারুম না। তবে সেরিয়ে যেহেতু অপরাধ করছে, তার মানে সাজাও পাইব। কালো মিয়া চলে গেলে ইমা তাকিয়ে দেখল ন্যাড়া খালি পায়ে বিজীর্ণ এক প্যান্ট পরে ঘাড়ে ঘাসের ছোট বস্তা নিয়ে বাগানে ঢুকছে। ওর এই ছোট বস্তাতে অন্তিমের 10টা গরুর কোনো কিছুই হয় না। তবে অন্তিম বলেছে, আর যাই হোক, ওকে বুঝতে হবে দুনিয়ায় বাঁচতে হলে খেটে খাওয়ার লোক দরকার। কেউ ওকে বসিয়ে খাওয়াবে না। বাগানের মধ্যে থেকে অন্তিমের কণ্ঠ ভেসে আসছে, গান গাইছে ও, রবীন্দ্রসঙ্গীত। ইমা বাগানের ভেতর প্রবেশ করে দেখল রিনা তার জন্য বানানো দোলনায় বসে আছে। সেটা দেখে তার এমন মেজাজ খারাপ হলো যে কোনো বাজবিচার না করে সোজা গিয়ে দাঁড়ালো ওর পাশে। সোজা সাপটা কথা, রিনা, এটা আমার জন্য বানানো দোলনা, আর কখনো এটার উপর বসবে না। তোমার দরকার হলে আরেকটা বানিয়ে দিতে বলো। অন্তিমের সামনে ভদ্রতা দেখাতে রিনা তাকে নরম সুরে জবাব দিয়ে বেরিয়ে গেল। ন্যাড়া বেচারা মাত্র চোখের উপর বসে খেলাপাতি জুড়েছে। ভয় পেয়ে সে লাফ দিয়ে চৌকি থেকে নেমে নিজের খেলাপাতি নামাতে শুরু করলো। ইমা বলল, এই ন্যাড়া, তুমি নামছো কেন? তোমাকে তো বলিনি বাবা, এই নিয়ম তোমার জন্য না, তুমি ওখানেই বসে শোনা। প্রথমবারের মতো ইমার কথাতে ন্যাড়া প্রশ্রয় অনুভব করলো। ঘুরে আবার চোখের উপরে বসলো। কি মনে করে নিজের লাল টুকটুকি ছোট্ট গামছার প্যাচ থেকে 2-4খানি লিচু বের করলো। ইমার সামনে গিয়ে বলল, বউ, তুমি লিচু খাইবার পারো? তোমারে দিমো? কয়টা নাও। হ্যাঁ, লিচু তো আমার খুব পছন্দ। ন্যাড়া ইমার নরম হাসি দেখে ঠোঁট টেনে হাসলো। বলল, খারাও, তোমার হাতে ময়লা লাগে যাইব, আমি ধুইয়া আনি। বলেই ন্যাড়া পুকুরের কাছে গিয়ে মাটি লাগা লিচুগুলো ধুয়ে পরিষ্কার করলো। আফসার চাচাদের বাগানে কাদা জমেছিল, তাই লিচুগুলোর গায়ে নোংরা লেগেছে। পরিষ্কার করে ধুয়ে মুছে আবার ওই লিচুগুলো নিয়ে গেল ইমার কাছে। ইমা হাত পাতলে ন্যাড়া হাতের মধ্যে বেশ কয়েকটা লিচু ঢেলে দিল। অন্তিম জিজ্ঞেস করলো, কার বাগানের লিচু রে ন্যাড়া, এত বড় বড়? আফসার চাচাকে বাগানের কাকা। আমাগো বাগানে রাইখা পরের কাছে গেছস কেন সেরা? চুরির মালের স্বাদ বেশি কাকা। অন্তিম একটু হেসে আবারও নিজের কাজে মন দিল। প্রচণ্ড গরম পড়েছে। আবাদি ফসলের জমিটাতে বিষ দিতে হবে। এটুকু অংশ বড় বড় গাছের ছায়ায় ঘেরাও থাকলেও ফসলের জমিটার মাথা ফাঁকা। এমনই রোদ চেতেছে যে ফসলগুলো পড়ে যাবে। রোদের প্রকোপ সইতে না পেরে হাঁসগুলো মাত্র পুকুরে গিয়ে নামলো। পুকুরেও শীতল ছায়া।
বড় বড় মেহগুনের গাছগুলো কে লাগিয়েছে জানতে চাইল ইমা। অন্তিম বলল, আমার দাদারও আমার মতন শখ ছিল, সেই লাগাইছে। পরে হেয়া মরার পর সবকিছু আমারে দিয়ে গেছে। আমি বংশের বড়, অর্থাৎ ভবিষ্যতের পীর সাহেব তো, তাই। তাছাড়া বাগানের বাইরে যে জমিটা দেখতেছো, ওটি আমার নিজের টাকায় কেনা। ও। অন্তিম ন্যাড়াকে বলল কুড়েঘর থেকে কালো ছাতাগুলো বের করে আনতে। ন্যাড়া দৌড়ে তাই করলো। ছাতাগুলো নিয়ে এসে একটা অন্তিমকে দিল আর একটা ইমাকে। তারপর গিয়ে বাগানের লোহার দরজা বন্ধ করে দিয়ে এলো। ইমা জিজ্ঞেস করলো, আমি ছাতা দিয়ে কি করব? ন্যাড়া বলল, আমরাও যাবো কাকার লগে। প্রতিদিন আমি যাই, আজ তুমিও চলো বউ। আচ্ছা ন্যাড়া, চলো। বলেই তিনজন হাঁটা দিল মাঠের দিকে। এক ছাতার নিচে অন্তিম, অপরটির নিচে ন্যাড়া আর ইমা। যেতে যেতে দু চারটে কথাও বলল তারা। ওখানেও বাঁশের মাচা তৈরি করা আছে। ছোটখাটো মাচাতে দুজন মানুষের জায়গা হবে। ইমা আর ন্যাড়া সেখানেই বসলো। সেখানেও বিরাট আম গাছের ছায়া। অন্তিম কাকতারুয়ার মাথা হিসেবে ব্যবহৃত মাটির হাঁড়িটাও একটু ভিজিয়ে দিল পানি দিয়ে। ন্যাড়া দুই দিকে হাত দিয়ে কাকতারুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, বউ দেখো, আমি কাকাতুয়া। ইমা সহাস্যে কণ্ঠে আওড়ালো, কাকাতুয়া নয় ন্যাড়া, কাকতারুয়া। কাক তারু ওয়া। ন্যাড়া হাসলো। অন্তিমের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ও কাকা, কটা আম পারি? অন্তিম চেঁচিয়ে জবাব দিল, ল্যাংড়া গাছের ডি পারিস। ন্যাড়া ছট করে মাছার পেছনের বিশাল গাছটায় উঠে গেল। মুহূর্তেই গামছা ভর্তি করে আম পেড়ে নিচে নেমে এলো। মাচার উপরে পা বিছিয়ে বসে আমগুলোর মধ্যে ভালো ভালো বেছে গামছা দিয়ে পরিষ্কার করে ইমার দিকে এগিয়ে দিল। ন্যাড়ার শরীরটা একদম হাওয়াই মিঠাইয়ের মতো পাতলা ফিনফিনে। শ্বাস টানলে বুকের হাড় বেরিয়ে আসে। ইমা ন্যাড়াকে চেপে ধরল। আচ্ছা ন্যাড়া। হুম। যে মেয়েটাকে সাজা দিল, ওটা কে আর কেমন মেয়ে? ময়নামতি। হ্যাঁ, তো ভালো সেরি, তোমার চাইতে কম বয়স। ওর বাপ কাকা জমিতেই কামলা খাটে। ময়নাবাবু খুব ভালো সেরি, আন্দাজে ওরে সাজা দিছে। ইমা ন্যাড়ার দিকে সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিয়ে বলল, তাহলে কেউ বলল না কেন তখন? পরের লিগা নিজের ঘরে বাস নিব কেডায়? তাছাড়া বিচার তো পীর সাহেবে করছে, এই জন্যই আরো কেউ কিছু কয় নাই। কাকা বিচার করলে বাচ্চা চাইতো। ইমা বুঝল এদের ধর্মীয় গোঁড়ামির সংস্কার ভীষণ গভীর। মানুষের অন্তরে কুফরি ঢালতে ঢালতে এরা এমন পরিস্থিতি তৈরি করেছে যে মানুষ এখন তাদের একদম পূজা করতে পারলে বাঁচে। এসব করে কী লাভ হয় সেটাই মাথায় ধরল না ইমার। কারণ এই যে অন্তিমের এত বড় বাগান, বেশ কয়েক বিঘা আবাদি জমি, আবার বাজারে বড় বড় দোকান, এসব দিয়ে তো তাদের একদম রাজা হয়ে যাবার কথা। তাছাড়া মানুষগুলো কত বোকা। পীর মানে হলো পথ প্রদর্শক। একজন পথ প্রদর্শক কিভাবে বংশীয়ভাবে নির্বাচিত হয়? বাবা ভালো হলে ছেলেও ভালো হবে, তার কি নিশ্চয়তা আছে? এসব ভাবতে ভাবতেই অন্তিম চলে এলো। সে এসে একটু ইয়ার্কি করে বলল, কি রে মাতারি, কোন ভাতারের কথা চিন্তা করো? ন্যাড়ার কান পর্যন্ত পৌঁছে যায় শব্দটা। ন্যাড়া আগেও কয়েকবার শুনেছে এই শব্দ, তাই সে সরল মনে জানতে চাইল, ভাতার মানে কি কাকা? অন্তিম একটু এলোমেলো হলো বটে, তবে রসিকতা ধরে রেখে বলল, জামাইরে ভাতার কয়, এটি খারাপ ভাষা, যারে তারে কইতে নাই। ব্যাপারটা বড্ড বিরক্ত লাগলো ইমার। সে নিজে খারাপ ভাষা ব্যবহার করে, অন্যজনকে জ্ঞান দিচ্ছে সেই ভাষা ব্যবহার না করার। ন্যাড়াও ঘাড়তারা ঘুরে প্রশ্ন করলো, তাইলে তুমি বউরে মাতারি ভাতার কইলা কেন? অন্তিম গামছায় ঘাম মুছে ন্যাড়াকে চ্যাংদোলা করে ঝুলিয়ে বলল, আমার মাতারিরে বউ মারাস কেন রে শালা, দিমো ঘাড্ডা মটকাই দিমো। ন্যাড়া পাগলের মতো উৎফুল্ল চেহালায় হাসতে হাসতে ছেড়ে দাও বলে চেঁচাতে লাগলো। ইমা ওদের খুনসুটির মধ্যে বলল, সাবধানে, ন্যাড়া এমনিতেই অনেক রুগ্র, কোথাও আবার ভুল করে আঘাত না লাগে। অন্তিম বলল, ওরে মাতারি 24 ভাতারি, তুই আবার আমারে তুই অন্য ভাতারের মায়া করস? এবারে ইমাও ছেড়ে দিল না, বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভা যাই হোক, আপনি তো সেটা না, আপনি হচ্ছেন ভূত, তাই আপনার চিন্তা কম করে করি। আমি ভূত আর তুমি শাকচুন্নি, দুজনে মিলে ভূত সংসারের কর্তা কিন্নি। ন্যাড়া বলল, বউরে আবার শাকচুন্নি বলছো? এই সারা, নিজে বিয়া কইরা বউ কয়ে ডাকিস? হ, ইমা বউয়ের মতো একটা পরিয়ে না দাও, বউ ডাকুমনে। অন্তিম ন্যাড়াকে সোজা করে কোলে ধরলে ন্যাড়া ওর গলা জড়িয়ে ধরল। অন্তিম ওর ঘামের মুখটা মুছে দিয়ে শান্ত কণ্ঠে শুধালো, সুন্দর না হলে বউ ডাকবি না? আমারে প্রতিদিন গান শোনাইলে ডাকমো। ইমা আওয়াজ করে হাসল। ন্যাড়া অন্তিমের কোল থেকে নেমে ইমার পাশে দাঁড়িয়ে হাতটা ঝাঁকিয়ে বলল, তুমি একটা গান শোনাও কাকি। ইমা ন্যাড়ার নাকে মিষ্টি একটা টোকা দিয়ে সুর করে বলল, একটু কথা শোনো, একখান কথা রাখো,
ভালোবাসা আমায় তুমি বউ কইয়া ডাকো। ন্যাড়া আন্দাজে হাত পা নাড়িয়ে নাচলো। ইমার হাত ধরে বলল, চলো বাড়ির যাই। বলতেই ইমা ওর হাত ধরে হাঁটা ধরল। অন্তিম অবাক হয়ে দেখল কয়েক ঘন্টার ব্যবধানে ন্যাড়াকেও ও আপন করে নিল। অথচ এতগুলো দিন যাচ্ছে, ইমা এখনো অন্তিমকে আপনাতে পারেনি। এর প্রথম প্রমাণ হলো সে রাতের বেলা একসাথে ঘুমায় না। তারপর নিজের কোনো সমস্যা সে অন্তিমকে জানায় না, কখনো কোনো অনুমতির অপেক্ষা করে না। বেয়ারা বউটা আসলে বড্ড বেয়ারা। দীর্ঘ নিঃশ্বাসের বদলে কোনো সমাধান খুঁজে পায় না অন্তিম। পর্ব 12। ন্যাড়া গিয়েছিল আফসারদের বাড়ি। আফসার মির্জা অন্তিমের চাচাতো ভাই। এবছর ওর বাগানে দারুণ লিচু ফলেছে। ন্যাড়ার শক্ত হাত দুটো দিয়ে হাত পা মাথা টিপে নিয়েছে সে। নিজের বাচ্চাগুলো তো অকর্মণ্য, একটা কোলের শিশু, আরেকটার বয়স 5 বছর। অন্তিমের চেয়ে বছর দেড়েকের ছোট আফসার। ওই বয়সেই 2 কন্যার পিতা হয়ে গেছে। গতরে খাটানোর বদলে খুশি হয়ে বেশ কগাছা লিচু দিয়েছে ন্যাড়াকে। ন্যাড়া নিজে পছন্দ করে পেরে নিয়েছে। আফসার বলেছে আবার যেন সময় করে আসিস, আসলেই লিচু পাবি। ন্যাড়া মাথা দুলিয়ে চলে এসেছে। লিচুর গোছা থেকে একটা মুখে পুড়ে আসতে আসতে আলাদা করছিল ও। কটা মা বাবাকে দেবে, আর বাকিগুলো ইমা বউয়ের সঙ্গে বসে বসে খাবে। বুড়িমা তো খায় না, রিনাকেও দুটো দিতে হবে। রোদের তাপ কমেছে। শেষ বিকালের ক্লান্ত ধুলোয় ন্যাড়ার চেহারাটা মলিন হয়ে গেছে। কাঁধের হাড্ডিগুলো দৃশ্যমান। গলায় ঝুলছে কালো ডোরের একটা রূপালী তাবিজ। রুগ্নতা থেকে রেহাই পেতে পীরসাব মির্জা আব্বাস তার গলায় বেঁধে দিয়েছে ওটা। সবসময় পরেই থাকে, কখনো খোলে না। পথের ধুলো পায়ে মেখে হালকা চাপা কালো বাচ্চাটা এগিয়ে যাচ্ছে বাড়িমুখো হয়ে। বাগানের বেড়ার ওপর বসে থাকা পাখি দুটোকে দেখল ন্যাড়া। প্রান্তরের ধূলিকণা দেখছে তার হেলে দুলে চলা। মসজিদ চত্বরের সামনে যেতেই ন্যাড়া দেখতে পেল ভিড়ভাট্টা। আহিরকে দেখে এগিয়ে গেল ও। নয়ন মিয়া ময়দানের ভেতরে। ওখানে স্তূপাকৃতির ঢিবির মতো কিছু একটা পড়ে আছে। ভিড় ঠেলে এগিয়ে গেল ন্যাড়া। অন্তিম ওকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বলল, ন্যাড়া রে, বাড়ির যাইয়া উডানটি একটু সাইড জাপটা দিস তো বাপ। সন্ধ্যার পরে ময়নামতির লাশ নিয়ে যাইব। সেরিগুলারে কইস অন্তরেই থাকতে, অনেক সেরা মানুষের ভিড় হইব। আচ্ছা কাকা, বলেই প্রস্থান করলো ন্যাড়া। মির্জাবাড়ির যাবার পথে নিজের বাড়ি গিয়ে মায়ের হাতে কটা লিচু দিয়ে বলল, মা রে, তুই খাইস আর আব্বার লিগে কয়টা থুইস, আমি বইয়ের লগে খামুনে। মায়ের সঙ্গে কথা বলে আবার মির্জাবাড়ির দিকে রওনা দিল ন্যাড়া। ইমা রান্নাঘরের খোঁজ নিতে গিয়ে দেখে দাদিজান রিনার সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছে। মদিনা বানু তাকে কাছে ডেকে নিজের পাশে বসালেন। রিনা ওর দিকে একবার তাকালো। মদিনা বানু ইমা মেয়েটাকে পছন্দ করার প্রধান কারণ ওর মধ্যে প্যাচ কম। নিজের দীর্ঘ জীবনে অনেক মানুষ দেখেছেন তিনি। তার চলাফেরার ধরন আর ধর্মান্ধতা দেখে মেয়েটাকে বড্ড পছন্দ হয়েছে তার। না হলে মির্জা আব্বাসের ইচ্ছে ছিল রিনা খানকে বৌমা করে ঘরে তোলা। অন্তিম সায়দানি দেখে আব্বাস সাহেবও জবরদস্তি করেননি। এটা ভেবেই আটকেছিলেন যে ছেলেটাকে ছোটবেলা থেকে মাটির পুতুলের মতো একরক্ষা করে রেখেছেন তিনি। নিজের অপছন্দ হলেও বাবার হুকুমে বাধ্য হয়ে সেই কাজ করে অন্তিম। সাধারণ একটা কারণ, মা বেঁচে নেই। মাথার ওপর ছায়া বলতে দাদি আর বাপ, তাই তাদের খুব ভালোবাসে সে। আহির একটু তেড়া হলেও অন্তিম বড্ড বাধ্য ছেলে। প্রথমবার নাম ধরে আবদার করেছিল সে। ইমা বিবিকে বেশ মনে ধরেছে। দাদের প্রস্তাবে আমি রাজি না, ভীষণ রাজি। আমি ওরেই বিয়ে করতে চাই। বিয়ে যাকেই করুক, মেয়েটা ভালো ঘরের, চুপচাপ স্বভাবের, তাই মির্জা আব্বাস একটাবারের জন্য বাধা দেননি। রিনা অন্তিমের বিয়ের সম্পর্কে না জানার প্রধান কারণ তার বাবা। অন্তিমের মামাকে বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল আহির। নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়ে আবার সেই কথা রাখেনি দেখে মামা সাহেব বড্ড নারাজ হয়েছিলেন। এমনকি তিনি সেদিন শহরে চলে যাওয়ায় রিনা অথবা তার পরিবারের কেউ জানতে পারেনি। বৌভাতের দাওয়াতও মদিনা বানু নিজে পত্র পাঠিয়েছেন, কিন্তু মামা সাহেব আসেননি। মেয়ে মন খারাপ করবে ভেবে জানানোর প্রয়োজন বোধ করেননি। দাদিজান রিনার হাতের রান্নার বেশ প্রশংসা করতে শুরু করলেন। রিনা এটা পারে ওটা পারে। ইমা চুপচাপ শুনল। ওর নিস্তব্ধতায় দাদি আঁচ করতে পারছিল ওর হিংসা হচ্ছে। ছোট মানুষের মতো গাল ফুলানো দেখেই দাদি বুঝে গেলেন ইমা বিবি রাগ করেছে। কালো মিয়া এলো, হাতে কাঁচা বাজারের ব্যাগ। রান্নাঘরের মাটি সিঁড়িতে বসে বললেন, খুড়িমা, ময়না সেরিরা আছে না, হে এত মরল গা। তিনজনে চমকে উঠল। ইমা কালো মিয়ার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কালকের মেয়েটা মানে ময়নামতি সত্যি মারা গেছে? হয় ভাবি সাপ, সত্যি মইরা গেছে। মাত্র আসার পথে শুনলাম, রাইতে মনে হয় এখানেই সভা হইব। কিসের সভা কালো মিয়া? ইমার প্রশ্নের জবাব দিল মদিনা বানু। বলল, সেরি মরছে হেইয়া নিয়ে তো সভা হইব। তুমি তো সঙ্গাপাড়ার নিয়ম জানো না, তাই।
ধীরে ধীরে বুঝে যাইবা। যাও ঘরে যাও। দাদির কথা ফেলতে পারে না ইমা। আর যাই হোক, বয়স্ক মানুষের সঙ্গে তর্ক করা মানায় না। সেই শিক্ষার রিনঝিন খালা বা বাবা মা কেউ দেয়নি। মনের ভেতর একটা উসখুস নিয়ে ভেতরে চলে গেল ইমা। ভাবলো অন্তিমকে জিজ্ঞেস করবে, কিন্তু সে তখন বাড়িতে নেই। বাগানে উকি দিয়েও দেখলো ইমা ওখানেও নেই। অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। দাদি নিশ্চয়ই তাকে সেখানে যাওয়ার অনুমতি দেবে না। ন্যাড়ার সঙ্গে একবেলাতেই বেশ ভাব জমিয়েছে মেয়েটা। ন্যাড়া তার জন্য নিজের গেঞ্জির খুঁটে করে এক গোছা লিচু নিয়ে এসেছে। তখন ইমা বলেছিল ওর লিচু পছন্দ। মদিনা বানুর চোখ ফাঁকি দিয়ে ইমার ঘরে চলে গেল ন্যাড়া। মাত্র মাগরিবের নামাজ শেষ করে উঠেছে ও। ন্যাড়া চুপচাপ দরজার পাশে এক কোণে বসেছিল। গায়ে নোংরার জন্য বিছানা বা চেয়ারে গিয়ে বসেনি। ইমা যেহেতু নামাজে, তাই সদিচ্ছায় হারিকেন জ্বালালো সে। আগে অন্তিম কাকার হয়ে কাজটা করেছে সে। তালপাখা নিয়ে ইমার পাশে দাঁড়িয়ে বাতাস করতে লাগলো ওকে। ইমা নামাজ শেষে ওর দিকে তাকিয়ে জগৎজয়ী এক চমৎকার হাসি দিয়ে বলল, বাপরে, এত ভালোবাসা! এটুক ঘরে কোথায় রাখবে এত ভালোবাসা? ও বউ, তোমার লাইগা চলে আইছি। এবারে চুরি করি নাই, আফসার চাচার পা টিপা দিয়ে বকশিস পাইছি। কাকাই আমারে কইছে, বউ বালতে হইলে পড়াশোনা করন লাগে, না হলে গতরে খাইটটা কামাই করন লাগে। তাই নাকি? হয়, তাই। তালপাখাটা নিজের হাতে নিয়ে ন্যাড়াকেও বাতাস করতে লাগলো ইমা। দিনের ভ্যাপসা গরমটা মাত্র একটু সহনীয় হয়ে আসছে। সূর্যমামা নিজের তাপ কমিয়েছে। একটা বাটিতে পানি নিয়ে কাজের মেয়েটা এসে বসলো। ওকেও বড় স্নেহ করতে ধরেছে ইমা। ন্যাড়া ওকে তুই করে বলে। লিচুগুলো পরিষ্কার করছিল ও। ন্যাড়া লিচুগুলো আলাদা বাটিতে গুছিয়ে রাখছে। ইমা পাখা ঘোরাতে ঘোরাতে বলল, আচ্ছা ন্যাড়া, ময়নামতির কি হলো? ন্যাড়া মাথায় হাত দিয়ে চমকে উঠল, বলল, ওহ রে, হাই হা, আইসকা কাকা পিটাইব আমারে। এখন তো ময়নার লাশ লই আইব। কাকাই কইছিল উঠান ঝাড়ঝাটা দিতে, পীর সাহেব তো চেকতে যাইব। কাজের মেয়েটা বলল, আরে চেঁচাইস না, বিকালে আমি ঝাড় দিছি, একটু আগে বাতাস হয়েছে, এমনিতেই পরিষ্কার। বয় তুই এনে। ন্যাড়া যেন স্বস্তি ফিরে পেল। জরিনাকে ধন্যবাদ দিয়ে বসে পড়ল লিচু খেতে। ইমা বলল, তোমাদের কারো কি একটুও দুঃখ লাগছে না? জরিনা বলল, না তো। একটা মানুষ মরল, দুঃখ লাগছে না বলছো? লাগবো কেমনে, হে তো অপরাধী, সাজা সইতে না পাইরা মরছে। আল্লাহ ক্ষমা করবো না দেখে তো মইরা গেছে। ইমা স্তম্ভিত হয়ে চেয়ে রইল। ওরা কিভাবে জানে আল্লাহ ক্ষমা করবে কিনা? ন্যাড়াও লাপাত্তা ভাব নিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যে বাইরের শোরগোল শুরু হয়ে গেল। ন্যাড়া দৌড়ে বাইরে গেল। একে একে চোখের পলকে উঠোন ভরে গেল অচেনা সব পুরুষ মানুষের ভিড়ে। নারীর সংখ্যাও কম নয়। ঝন্টু মিয়া হাই হাই করে কেঁদে কালো মুখখানা ভাসিয়ে দিয়েছে। ময়নামতির মা শাড়ির আঁচলে মুখ চেপে চাপা আর্তনাদ করে কাঁদছে। বাতাসে নীরবতা। বাতাসও যেন শোকে কাতর হয়ে আছে, অথচ উপস্থিত জনতার কারো চেহারায় সমবেদনার ছাপ নেই। খাটিয়ায় করে আনা হলো লাশটাকে। সাদা কাপড়ে ঢাকা, হালকা মাছের পেটের মতো উঁচু ঢিপিটা দেখে ইমার অন্তর কেঁপে উঠল। দাদিজান ওর পাশেই বসে বারে বারে তওবা পাঠ করছেন। তার দেখা দেখি রিনা আর জরিনাও তাই করছে। ইমার শুধু মনটা কাঁদছে বেচারি ময়নামতির জন্য। অন্তিমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজটা খারাপ হচ্ছিল ইমার। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে ওদের সবাইকে খুনে বলতে, কিন্তু সাহস হচ্ছিল না। জানাজা শেষে মেয়েটাকে চিরতরে মাটির বক্ষে স্থাপিত করে দিতে নিয়ে যাওয়া হলো। ইমা দ্রুত পায়ে দৌড়ে বাগানে চলে গেল। গিয়ে মন খারাপ করে বসলো নিজের চোখের উপর। হাঁটুতে মুখ গুজে অঝরে কাঁদতে শুরু করলো বেচারি। আহিরকে দেখে কান্না আড়াল করলো ও। সঙ্গে বিনতিও আছে। বিনতি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কান্দেন কেন আপা? কই, কিছু না তো। তোমাকে ঠিক চিনলাম না। বিনতি নিজের পরিচয় দিল, ময়নামতির বান্ধবী হিসেবে। ইমা দু একটা কথা বলে তাকে বিদায় জানালো। বিনতির বাবা চক্রতীর্থ মশাই আবার তাকে নিতে এসেছে। সে চলে যাবার পরে আহির ইমার পাশে বসলো। ইমা একবার ওর দিকে তাকালো, অতঃপর কালিন্দী পুকুরের দিকে তাকিয়ে রইল বিষণ্ণ মনে। আহির বিস্তারিত জানতে চাইল না। হয়তো সে জানে মন খারাপের কারণ। বলল, ভাবিজি। বলো আহির। ময়নার লাইগা মন খারাপ, নাকি ভাই কিছু কইছে? ইমা চোখ উঁচিয়ে বলল, তোমার ভাই কিছু বলে নাই জন্য মন খারাপ আহির। তুমি বলো, এটা কি কাকতালীয় নাকি হত্যা? এটা তো সরাসরি হত্যা। ওটুকু মেয়ে, এত চড়া রোদ, যেখানে পা রাখা দেয় সেখানে ও পুরো পুরো কিভাবে কি? আল্লাহ! আহির ওপর নিচ মাথা নাড়ালো। ইমার সঙ্গে সে একেবারে সহমত। এটা নতুন নয়। আহির ছোটবেলা থেকে দেখে আসছে। এর চেয়েও কঠিন বিচার দর্শন করেছে নিজ চোখে। হৃদয়ে জমেছে পীর নামক শব্দটির উপর ভীষণ ঘৃণা। কিন্তু বাবা আর ভাইকে সে ভালোবাসে, তাই কখনো কিছু বলে ওঠা হয় না। অন্তে পেছনে দাঁড়িয়েছিল,
কি বলবে বুঝতে পারছে না। কিছু বলতে গেলে দুজনেই ওকে চেপে ধরবে। আহির ইমাকে সান্ত্বনা দেওয়ার বদলে নিজেও দুঃখ প্রকাশ করছে। ইমা আহিরকে জিজ্ঞেস করলো, তোমার ভাই কিভাবে পীর সাহেব হয়? বংশ পরম্পরায়। কি আশ্চর্য! গ্রামের মানুষের সঙ্গে এরকম অবিচার কিভাবে করে? সামান্য এটুকুর জন্য ময়নার এই হালত করলো, তাহলে অন্যদের কি হাল করে এরা? অন্তিম বুঝল ইমা যথেষ্ট ক্ষেপে রয়েছে। এই মুহূর্তে নিজেদের পক্ষে সাফাই দিতে গেলে পরিস্থিতি বিগড়ে যাবে। ভালের দুর্ভাগ্যের কপাল বলে নিজেই নিজেকে ভৎসনা করলো বেচারা। কিছুই করার নেই, দুদিকেই হাত পা বাঁধা। অন্তিম বড় করে দম নিয়ে সামনে এগোলো। আহিরকে চোখ গরম দেখিয়ে বলল, যা যাই দোকানে চক্কর দিয়ে আয়, নয়ন মিয়ারে ঠিকমতো তালা মারতে কইস। হুম বলে আহির সেখান থেকে কেটে পড়ল। ইমা তখনও কালিন্দী পুকুরের দিকে তাকিয়ে। অন্তিম চুপ করে তার পাশে একটু দূরত্ব রেখে বসলো। সে কিছু বলার আগেই ইমা বলল, এভাবে মানুষ হত্যা করলেন কেন? তাকে এত কষ্ট দিয়ে মারার মতো অপরাধ তো সে করেনি। সে তো কোনো অপরাধই করেনি। এত মানবতাবাদী হওয়ার কি হলো? তার হায়াত ওই পর্যন্তই, না হলে সে আগুনে পুড়ে হলেও জীবিত থাকতো। দয়া করে এ বিষয়ে আমার সঙ্গে তর্ক করবেন না। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কুসংস্কারের শক্তি আর অন্ধবিশ্বাসের দাপট। স্বার্থান্বেষী হয়ে মানুষকে কালো পট্টি পরিয়ে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শোষণ চালাচ্ছেন আপনারা। অন্তিম কিচ্ছুটি বলল না। মানুষ তাদের পেছনে পেছনে গোপনে গহীনে বহুভাবে এই ভৎসনা করে। রুহানি শক্তির অভাবে শুনতে না পেলেও আনুমানিক 90 শতকে নিশ্চিত অন্তিম। আজ ইমা মুখ ফুটে বলেছে জন্য তাকে দোষ দেওয়ার অপরাধ বলে মনে হচ্ছে। ময়নামতির কথা মনে পড়তেই আবারও চোখটা ভেজে উঠল তার। অন্তিম বুক ভরে নিঃশ্বাস ফেলে কুড়ে ঘরের মাটির বারান্দায় গিয়ে বসল। নরম সুরে ডাকল, ইমা বিবি, একটু এধারে আসেন। ইমা তার কথা কানে তুলল না, তবে অন্তিমও দ্বিতীয়বার ডাকল না। চুপ করে বসে রইল। একটু পর ইমা নিজে থেকেই তার পাশে গিয়ে দাঁড়ালো। অন্তিম ইশারা করে বসতে বলল। ইমা চুপটি করে বসলো। ইচ্ছে হচ্ছে কান ফাটিয়ে বলে, আপনাদের মতো খুনি পরিবারে আমি থাকবো না, আমাকে ফিরিয়ে রেখে আসুন। কিন্তু বাবাকে দেয়া কথা ফেলতে পারছে না। বাবা বলেছে, যাই হয়ে যাক, অকারণে জেদ করে ফিরে আসবে না। বাবা নিজেও এদের অনুসারী, এই যুক্তি কখনোই গ্রহণ করবে না। হারিকেনটা জ্বালিয়ে অন্তিম বলল, মন খারাপ করো না, আমি চেষ্টা করছিলাম শরীরে বাঁচানির, আমার হাতে ছিল না। হাতে কি? আপনিও তো ভবিষ্যতে আপনার বাপের পথচারী, নয় কি? কিছুক্ষণ নীরবতা। ন্যাড়া এসেছে। নয়ন মিয়া নাকি অনেক অসুস্থ। অন্তিম সঙ্গে সঙ্গে উঠে গেল। ইমাও ঘরে ফিরে গেল। মানব মুক্তির স্বাভাবিক পথ হলো সৃষ্টিকর্তার সঙ্গে নিজের ইবাদত বন্দেগের মাধ্যমে অন্তরকে সংযুক্ত করা। হৃদয়ের গভীর থেকে অর্জিত শক্তি, ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে মানুষ প্রকৃত শান্তি ও মুক্তির সন্ধান পায়। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোভী মানুষ ধর্মের প্রতি দুর্বল মানুষগুলোকে চরমভাবে ব্যবহার করে। তারা এইভাবে সমাজে সহজ সরল ও ধর্মপ্রাণ জীবগুলোকে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শোষণের প্রক্রিয়ায় নিজেকে ধনাঢ্য করে তোলে। আমাদের বাঙালিরা ধর্মের প্রতি বড্ড দুর্বল। ধর্মের আগাছা এদেশের কোনায় কোনায় ছড়িয়ে। মানুষগুলোর খাদ্যে দুর্ভিক্ষ থাকতে পারে, পরনের বস্ত্রেও দুর্ভিক্ষ থাকতে পারে, তবে হৃদয়ে ধর্মের কোনো দুর্ভিক্ষ নেই। সুজলা সুফলা এই দেশে ফসলের তুলনায় ধর্মের বেশি বাম্পার ফলন হয়। তারা লোককথায় বিশ্বাসী। তারা পীরের সন্নিবেশিত হয়ে জান্নাতের টিকিট কাটতেও রাজি। রাজি না শুধু, নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়তে। ফাঁকা সময়ে জিকির করার সময় তাদের কম থাকলেও পীরের যত্ন করে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করার অফুরন্ত সময় তাদের কাছে। পীরের সন্নিবেশিত হওয়ার চেতনায় যেমন বিশিষ্ট একটা ভাব ফুটে ওঠে, জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করার হুরপার অন্য কথা প্রমাণ করে। এইসব ধর্মীয় নাটকে বাঙালি যুগ যুগ ধরে অন্য জাতির তুলনায় এগিয়ে। পর্দার বাহানায় নারীর স্বাধীনতা খণ্ডন করে তাকে ঘরে আটকে রাখে এক শ্রেণীর বাঙালির কাছে পরম ধর্ম। তাদের মতো নারীকে কঠোর পর্দার আড়ালে বসিয়ে রাখাই হচ্ছে ধর্ম। কন্যা সন্তান জন্মালে মেয়ের বিয়ের সময় যৌতুক দিতে হবে ভেবে জায়নামাজে বসে কান্নাকাটি করাও তাদের ধর্ম। পড়াশোনা করা মেয়েদেরকে সুশীলার কাতার থেকে সরিয়ে দেওয়াটাও তাদের ধর্ম। আর এই চঙ্গাপাড়ায় এই ধর্মের মাথা হিসেবে রয়েছেন পীর সাহেব মির্জা আব্বাস। নিজের ঘরে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছিলেন আব্বাস সাহেব। কালু মিয়া নিজের কালো চকচকে দেহে সমস্ত শক্তি দিয়ে তার সেবায় নিয়োজিত। বুক ভরা ধোঁয়া ছেড়ে আব্বাস সাহেব বললেন, কালু। যে হুজুর। ময়নামতির হে বইন্ডার কি বিয়া হইছে? যে হুজুর, ময়নামতির যে চাচাই তো বইনা ছিল, হে আর তো আপনি বিয়া দিছিলেন। তাই নাকি? যে মাস্টারের স্যারার লাগে। ইস রে, সেরিটা যদি আমার কথাটা সেদিন শুনতো, জিনের বদনজর লাগতো না।
আমি কইছিলাম আমার পছন্দ করা ছেড়ার লগে বিয়ে কর, সুখে থাকবি। হেই আর কপালে সুখ সইব না, বুঝছোস? যে হুজুর। আরে ভালো কইরা পাটের, খাইয়া খাইয়া পাঠার মতো গতরখান তো ঠিকই বানাইছোস। কালো আরো ঝুল দিয়ে পীর সাহেবের পা টিপতে শুরু করলো। তিনি গম্ভীর হয়ে কিছু একটা ভাবছেন। ময়নামতির কথা মনে আসতেই অন্ধকারে কুটিল হাসলেন তিনি। পর্ব ১৩। মদিনা বানু পুরো উঠোন জুড়ে পায়চারি করে চলছেন। রিনা বারান্দায় বসে আছে। টুকটাক করে হাঁটতে হাঁটতে ন্যাড়ার আগমন হলো। মদিনা বানু জিজ্ঞেস করলো, জিতছে? তোমার কি মাথা টাথা খারাপ খুড়িমা? হেয়া তো সবাই জানে কাকা জিতবো। জিতছে বলেই ইমার ঘরের দিকে এগিয়ে গেল ন্যাড়া। মদিনা বানু কুচকে যাওয়া কপাল চওড়া হলো। খুশিতে গদগদ হয়ে চেঁচাতে শুরু করলেন তিনি। রিনাও তার সঙ্গে তাল মেলাচ্ছে। ততক্ষণে বাড়িতে নতুন মানুষের আগমন শুরু হয়েছে। তাদের মধ্যে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দু নবনির্বাচিত মাতব্বর মির্জাপীর অন্তিম মির্জা। ইমা দরজার পাশে পর্দার পেছন থেকে তাকিয়ে দেখছে। ন্যাড়া দরজার বাইরে দাঁড়িয়ে। আব্বাস সাহেব ছেলের পিঠে হাত বুলিয়ে শাবাশি দিচ্ছেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখ খেলাও আমার বাঘের বাচ্চা, আমার বংশের উজ্জ্বল প্রতীক, দেখ খেলাও সবাই। মদিনা বানু জরিনাকে হুকুম করলেন রান্নাঘর থেকে পাতিল নিয়ে আসার জন্য। রিনা দৌড়ে গিয়ে সকালের আধোয়া ভাতের পাতিলটা নিয়ে এলো। মদিনা বানু পাতিলের তলা থেকে কালো কুচকুচে কালি নিজের কনিষ্ঠ আঙ্গুলের ডগায় তুলে অন্তিমের কানের পিঠে টিপ লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় নজর কাটানো। রিনা শুভকামনা হিসেবে হাতে তৈরি একটা রুমালের টুকরো উপহার দিল। ন্যাড়ার মাও এসেছে নিজের হাতে বানানো লাল লাড্ডু নিয়ে। এলাকার বিভিন্ন পাড়া থেকে ৩ গ্রাম মিলিয়ে প্রায় অনেক মানুষের উপস্থিতি জড়ো হলো। তারা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে নতুন মাতব্বরকে সম্মান জানাতে এসেছে। ইমা নিজ ইচ্ছাতেই বাইরে আসেনি। মদিনা বানু জরিনাকে দিয়ে খবর পাঠালেন একটু সেজেগুজে বসে থাকতে। পাড়ার অনেক মহিলা যারা শতকে একবার এই দ্বারে আসেন তারা নিশ্চয়ই বউ দেখতে আসবেন। ইমা তার কথাকে গুরুত্ব দিয়েছে। লাল শাড়ি পরে লম্বা ঘোমটা টেনে নিজের ঘরেই বসে রইল। আলমারি থেকে বের করলো অতি যত্নে এবং সাবধানে গুছিয়ে রাখা আংটিটা, যে আংটিটা সাবধানে নিজের কাছে রাখতে বলেছিল অন্তিম। বলা বাহুল্য, ইমার হাতে আংটিটা একটু দিলে হয়, তাই হারিয়ে যাবার ভয়ে আংটিটা সাথে রাখে না ও। আলমারিতে একটা বক্সের ভেতর তালা দিয়ে রাখে। সমাজের মানুষগুলো কি অদ্ভুত, তাই না? তারা মির্জাপীরের পুরো পরিবারকে এতটা ভয় পায়, তবুও তাদের পুত্রবধূকে নিয়ে সমালোচনা করাটা বাদ রাখল না। সবচেয়ে জঘন্য অপমানসূচক প্রশ্ন পেলেন মদিনা বানু। অজপাড়ার নূরজাহান নামের এক বয়স্ক মহিলা বলে ফেললেন, বউরে তো সাজায় গুছায় চাঙ্গে তুলে রাখছো, দেখে তো মনে হয় না হিয়া কোনো কামকাজ করে, তারপরেও এত কালো কেন? ন্যাড়া শুনেছে কথাটা। ইমার দিক ভেবে নয়, সত্য বিবেচনা করেই ওইটুকু বাচ্চা বলেছে, আচ্ছা দাদি যান, কালো মাইয়ার কি বিয়া হয় না? বুড়িটা বলল, আরে কালো মাইয়া কেডাই বিয়া করে, দেখছত নি রিনাই কত সুন্দর, অন্তিমের লাগে হেরেই বেশি মানাইতো। ন্যাড়া একবার মদিনা বানুর দিকে তাকালো। রিনা লজ্জা পাওয়ার নাটক করে মাথা নিচু করে হাসছে, যেটা বড়ই দৃষ্টিকটু ঠেকছে ন্যাড়ার কাছে। মদিনা বানুকে নীরব থাকতে দেখে ন্যাড়া আবার বলল, বউয়ের চাইতে তো আপনি বেশি কালি, আপনার কোন মদনে বিয়া করছিল দাদি যান? নূরজাহান বড্ড ক্ষিপ্ত হয়ে বললেন, ওই সারা, তোর কলজাখান কত বড় রে, বড় মানছি লাগে এমনি কথা কস? মদিনা বানু ন্যাড়াকে থামতে বললে সে ২ কদম সরে দাঁড়িয়ে বলল, তাইলে ভাবেন আপনার কলজেটা কত ছোট, ছোট্ট একখান বউয়ের নামে কাইনসাকারি দেন। রিনা গলা উঁচিয়ে বলল, চুপ কর ন্যাড়া, বয়স্কের লাগে এমন কথা কইলে বদুয়া লাগবো। তুমি চুপ করো রিনা বুবু, হেইয়া যে কুটনা কথা কয় তাহলে হেইয়ারও তো অভিশাপ লাগবো। আমি যাইয়া দাদাজানরে কয়া দিম। মির্জাপীরকে অভিযোগ করলে তিনি অভিশাপ দিতে পারেন, এবং সে অভিশাপে নিজের সমস্ত সংসার ধ্বংসের কাল্পনিক ঝলক দৃশ্যমান হতেই নূরজাহান ন্যাড়ার কাছে হার মেনে গেল। নাটক করে বলতে লাগলো, আমি না মজা করে একান কথা কইছি, তাই নিয়ে এত রং তামাশা খারাপ করন লাগে? হাই খোদা, বুড়ি মানুষের কোনো দাম নাই। ন্যাড়া চোখ মুখ বেঁকিয়ে তাকালো। সে স্পষ্ট বুঝতে পারছে এখন প্রাণের ভয়ে ভ্রমরা গুনগুন বন্ধ করেছে। নূরজাহান কোনো মতে দৃষ্টি এড়িয়ে পালিয়ে গেলেন। ঘরে অনেক মানুষ, মহিলারা ঘিরে ধরেছে ইমাকে। মাতব্বরের বউ দেখায় বড্ড আগ্রহ তাদের। ন্যাড়া ভিড় কাটিয়ে ইমার পাশে গিয়ে দাঁড়ালো। ইমা চুপ করে মোমের পুতুলের ন্যায় বসে আছে। শুষ্ক একটা ঢোক গিলে ইমার পাশে গিয়ে বসলো ন্যাড়া। বলল, এমনি মৌমাছির মতো চাইতে ধরছো কেন? হে কি মৌচাক? কি এলো সারা, এত কথা কস কেন? মাতব্বরের বউ দেখবো না? রুষ্ট কণ্ঠে কথা বলা রোজিনা চাচির দিকে তাকালো ন্যাড়া। বুঝলো ছোট মানুষের কথা কেউ পাত্তা দেবে না। ইমা বিবিও কিছুই বলছে না, বলতে পারবে না। তাই ন্যাড়া আবারও মদিনা বানুর তরে ফিরে গেল।
আরজি জানালো বউকে একটু সময় দিতে, সে বড্ড বিরক্ত হচ্ছে। মদিনা বানু নিজেও ইমাকে বড্ড ভালোবাসেন, তাই নারার কথাটা মাটিতে ফেলেননি। তিনি গিয়ে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিতেই কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল। তো শেষ হয়ে গেল সুমনা খাতুন মল্লিকার লেখা মির্জাপুর গল্পটি। এটি ফেসবুকের সমাপ্তি। আর গল্পটার বই আসবে শীঘ্রই, আপনারা চাইলে সেটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন। আশা করি এই গল্পটার বিস্তারিত রূপটা আরও ভালো হবে। তো নতুন নতুন গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।